আমাদের বোরের তত্ত্বটা হয়েছিল। বোরের তত্ত্বর পর রেডিয়াস ক্যালকুলেশন, এনার্জি ক্যালকুলেশন আর বেগ ক্যালকুলেশন, এই জিনিসগুলো হয়ে গেছে। দু একটা জিনিস আরো দেয় মাঝে মাঝে, সেটা যেমন এখানে আমি লিখেছি যে এন-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, অর্থাৎ একটা ইলেকট্রন ভেবে না একটা নির্দিষ্ট কক্ষে আবর্তন করছে, তাহলে সেই ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা নির্ণয় করতে দিলে আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু আমরা জানি যে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে বোরের তত্ত্ব অনুযায়ী, তাহলে বৃত্তাকার কক্ষপথে যদি আবর্তন করে আর সেই কক্ষপথের ব্যাসার্ধ যদি স্মল আর হয় আর বেগ যদি ভি হয়, ভি বেগে যদি সে আবর্তন করে, তাহলে আবর্তন সংখ্যা বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ইলেকট্রনের গতিবেগ জানতে হবে, যে কোন বেগে সে আবর্তিত হচ্ছে। আর কি জানতে হবে? যে কক্ষে আবর্তন করছে সেই কক্ষের পরিধি কত। তাহলে কক্ষের পরিধি দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আবর্তন সংখ্যাটা পেয়ে যাবে, কক্ষের পরিধি। তাহলে ফর্মুলাটা কি হলো? প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা সমান ইলেকট্রনের গতিবেগ আর কক্ষের পরিধি। ইলেকট্রনের গতিবেগ আমি আগের দিন ফর্মুলা দেখিয়েছি, যে ইলেকট্রনের গতিবেগের ফর্মুলা, যদি সে এন-তম কক্ষে আবর্তন করে তাহলে সেটাকে লিখি ভিএন, আর ভিএন সমান কি ছিল? 2 পাই জেড ই স্কোয়ার বাই NH, যদি সে n-তম কক্ষে আবর্তন করে। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড সমান 1 হয়ে যাবে, আর যদি প্রথম কক্ষ বলি তাহলে n সমান 1 হয়ে যাবে। আর পরিধির ফর্মুলা কি? পরিধির ফর্মুলা হচ্ছে, যদি ইলেকট্রনটা যে কক্ষে আবর্তন করছে তার ব্যাসার্ধ আর এন হয়, মানে n-তম কক্ষে আবর্তন করছে, তাহলে আর এন, তাহলে পরিধি হয়ে গেল 2 পাই সাফিক্সে এন। তাহলে এইটা হয়ে গেল বেগ আর এটা হয়ে গেল পরিধি। তাহলে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যার যে ফর্মুলাটা পাবে সেটা লিখে দেখাও। প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা তাহলে 2 পাই জেড ই স্কোয়ার বাই NH ইন্টু 1/2 পাই আর এন। আর একটা জিনিস জানি, দেখো, এই আর এন এর মানটা জানি, ব্যাসার্ধের এই ফর্মুলাটা আমরা জানি, সেটা যদি এখানে পুট করে দিই তাহলে যে ফর্মুলাটা পাবে সেই ফর্মুলাটা লিখছি আমি, 2 পাই জেড ই স্কোয়ার বাই NH ইন্টু 2 পাই, আর এর মানটা বসিয়ে দিচ্ছি। আর এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার, যেটা নিচে থাকে সেটা উপরে চলে যাবে, 4 পাই স্কোয়ার MZ-E স্কোয়ার। দেখো তো এইটাই আছে কিনা, কারণ আর এর মানটা আমি এখানে পাশে লিখছি। আর এন সমান যেটা পেয়েছিলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার MZ-E স্কোয়ার, পাই স্কোয়ার নয়তো হ্যাঁ ঠিকই, পাই স্কোয়ার, ঠিক আছে, MZ-E স্কোয়ার। তাহলে এখান থেকে ফর্মুলা কি দাঁড়ালো? করে নিয়েছো আশা করি অনেকেই। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা আমি লিখছি লাস্টে, 4 পাই স্কোয়ার M Z স্কোয়ার E⁴ ডিভাইডেড বাই N³ H³। দেখো এই ফর্মুলাটা তুমি পেয়েছো, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। মুখস্থ করে রাখলে ভালো, না রাখলে তুমি বের করে নিতে পারবে আশা করি ফর্মুলা দিয়ে। কারো বুঝতে অসুবিধা হলে বলো। হ্যাঁ বলো। একটা অঙ্ক বলছি না, এই অঙ্কটা তোমাদের বইতে আছে। সেটা হচ্ছে, তোমাকে দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে, আমি ছোট করে বলছি,
কোশ্চেনটা কি দিয়েছে যে হাইড্রোজেনের তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। পারবো তো নির্ণয় করতে এটা আমরা? ইলেকট্রনের বেগ নির্ণয় করো। আর একটা এর সাথেই দিয়েছে যে ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে তা নির্ণয় করো। নিউক্লিয়াসকে ওই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। আমি পুরোটাই লিখে দিলাম, করে তা নির্ণয় করো। কি করে করবে কেউ একজন বলো দেখি, কিভাবে অঙ্কটা করব আমরা? প্রথমে বলেছে হাইড্রোজেনের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো, আর তারপরে বলেছে যে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসকে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। কিভাবে করব একজন যে কেউ বলো দেখি। কেউ বলতে পারবে না? আগের দিনে যেগুলো পড়িয়েছি সেগুলো কি তোমরা দেখোনি? মানে তুমি এই ফর্মুলা দিয়ে বলছো নাকি ডাইরেক্ট? সেই ফর্মুলার আগে তো বেগ নির্ণয় করতে বলেছে। প্রথমে তোমাকে বের করতে হবে V3 ব্র্যাকেটে H, V3H ব্র্যাকেট, হ্যাঁ একবারই করে দিতে পারি। ফর্মুলা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে একবারই করতে পারি, V1 ইন্টু 1/n। এই ফর্মুলা দিয়ে বসিয়ে দেবো। V1 সমান কত ছিল মনে আছে? 2.18 ইন্টু 10⁸ ছিল। যদি আমি কোন এককে 8 হবে বলো? সিজিএস এ। আর 1/8 মানে 1/3 হয়ে গেল। 1/n সমান 1/3। তাহলে এখান থেকে তুমি বেগটা নির্ণয় করে নিতে পারবে। তাহলে বেগটা কত হলো বলবে আমাকে সেন্টিমিটার পার সেকেন্ডে। অঙ্কটা করো, আমি বলেছিলাম ক্যালকুলেটর পাশে রাখবে। হবে 10⁷ এর আকারে যদি লিখি তাহলে হবে 7.27 হচ্ছে নাকি? 286 হচ্ছে তাই তো? 7.286। আমি 28 পর্যন্ত নিলাম। হ্যাঁ সেটাই 7.27 আসার কথা। তাহলে আমি এখানে লিখছি 7.27 ইন্টু 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নির্ণয় হয়ে গেল। তাহলে আবর্তন সংখ্যা কি হবে? প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। তাহলে তোমাকে আর জানতে হবে R3। সেই R3টা তোমাকে নির্ণয় করতে হবে। সেই R3 নির্ণয় করার পর এই ফর্মুলাটাই যদি পুট করে দাও তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর কেউ যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখো তাহলে ডাইরেক্ট এই ফর্মুলায় আমি লিখে দিতে পারি। দুরকম ভাবে বললাম, যদি তোমার ফর্মুলাটা মুখস্থ না থাকে তাহলে বেগ নির্ণয় করে নেবে আর পরিধি নির্ণয় করে নেবে, আর এর মানটা নির্ণয় করার পর পরিধি নির্ণয় করে দেবে, দিয়ে তারপরে ভাগ করে দিলেই হয়ে যাবে। বা এই ফর্মুলাটা ডাইরেক্ট কেউ যদি বসিয়ে করো তাহলে একই হবে। আগে করে দেখে নি। R3 এর মান হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻27 তার স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার হয়ে গেল, এটার স্কোয়ার হয়ে গেল।
4 ইন্টু পায়ের মান কত 3.14 তার স্কোয়ার ইন্টু 9.11 ইন্টু 10⁻⁻28 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 তার স্কোয়ার। তাহলে আমি একবারে আর এর ফর্মুলাটা লিখে দিয়েছি, ফর্মুলা না লিখে অঙ্কটাই করলাম। এখান থেকে R3 মান বেরোবে যেটা, সেটা দেখবে 4.77 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার বেরোবে। করে দেখবে এটাই বেরোবে। এই ফর্মুলাটা থেকে যদি বের করো তাহলে এটাই বেরোবে। তাহলে পরিধি সমান সঙ্গে সঙ্গে বের করে নিলে 2πr3, তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু 4.77 10⁻⁻20⁻8 সেন্টিমিটার। তাহলে পরিধি হয়ে গেল এটা। এটার মান কত হচ্ছে বলো দেখি করে, 2 ইন্টু 3.14 ইন্টু 4.77 10⁻⁸ ঠিক আছে, 2.99 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার। তাহলে পরিধি পেয়ে গেলে আর বেগ পেয়ে গেছো, তাহলে এইটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা যেটা পাবো আমরা, সে আবর্তন সংখ্যা এইখানটায় ছোট করে লিখছি আমি অন্য কালারের পেন দিয়ে, তাহলেই হয়ে যাবে। সেটা হচ্ছে 7.27 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 2.99 ইন্টু 10⁻⁻7। এটা হয়ে গেল আবর্তন সংখ্যা ইকুয়ালস টু কত হচ্ছে বলে দাও দেখি কেউ। দেখবে এইটা হচ্ছে কিনা 2.43 ইন্টু 10⁻14। এইটা যেটা আমি দুটো তাহলে এটা হয়ে গেল। এবার যদি কেউ এই ফর্মুলা দিয়ে করো ডাইরেক্ট, এই ফর্মুলাটা যদি কারো মুখস্থ থাকে তাহলে এই ফর্মুলাতেও বসিয়ে দেখো, এই মানটাই তুমি পাবে এই ফর্মুলাতে। তাহলে দুরকম ভাবেই করা যেতে পারে, এরকম অঙ্ক দিলে আশা করি করতে পারবে। কেউ যদি করতে না পারো তাহলে আমাকে বলবে। তাহলে আমি কি করলাম, হাইড্রোজেনের বেগ নির্ণয় করে নিলাম। আর প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা আমাকে জানতে গেলে আমাকে বেগটা জানতে হবে আর পরিধি জানতে হবে। আবার পরিধি জানতে গেলে আমাকে রেডিয়াসটা জানতে হবে। রেডিয়াসের ফর্মুলা থেকে রেডিয়াসটা নির্ণয় করে 2πr আমি নির্ণয় করে নিলাম, পরিধি নির্ণয় করে দিলাম, বেগ বাই পরিধি করে দিলাম, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বেরিয়ে গেল। এবার কেউ যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো তাহলে এই পুরো ফর্মুলাতে n ইকুয়ালস টু 3 বসিয়ে দিলে, z ইকুয়ালস টু 1 বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। করে দেখে নেবে একই অ্যান্সার হবে। তাহলে তোমার যেটা সুবিধা মনে হয় সেটাই করবে। এই ফর্মুলা ইউজ করলে বেগের প্রয়োজন হবে না, বেগ ছাড়াই কিন্তু নির্ণয় করে নিতে পারবে। তাহলে এরকম টাইপের অঙ্ক দিতে পারে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা নির্ণয় করা। এরপর যেটা আমাদের টপিক, আজকের ক্লাসের যে টপিকটা ওটা আগের দিনের ছিল, একটু শেষ করলাম ওটাকে। আজকের যেটা পড়াবো সেটা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী। আমাদের সিলেবাসে আছে হাইড্রোজেনের বর্ণালী। হাইড্রোজেন স্পেকট্রাম, ঠিক আছে, এটা আমাদের সিলেবাসে আছে। আর এইখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এইসব নির্ণয় করাটা শিখবো। রিকবার্ড ধ্রুবকের মান শিখবো কিভাবে নির্ণয় করতে হয়। আবার বোরের তত্ত্ব ছিল না, একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে যদি ইলেকট্রন জাম্প করে তাহলে কি রকম শক্তি নির্গত হবে বা শোষণ হবে, আর তার তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো সব নির্ণয় করব। আচ্ছা, হাইড্রোজেনের বর্ণালীটাই আমাদের সিলেবাসে আছে, কিন্তু আরেকটু
জেনে নেওয়া দরকার যে বর্ণালী কি। একটু বর্ণালী সম্পর্কে আগে আলোচনা করে দিই, তারপর আমি হাইড্রোজেনের বর্ণালীতে যাব। তো তোমাদের কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে যে বর্ণালী কি। তার আগে দেখে নাও, বর্ণালী দেখো বর্ণ থেকে এসছে। বর্ণ বা কালার, এইটা কি? বর্ণ বা কালার বলতে কি বোঝো? তোমাদের মধ্যে কেউ আমাকে বলবে একটু যে বর্ণ বা রং বা কালার, এটা এটা কি? সেটা তো হচ্ছে বর্ণ দেখে দুটো বস্তুকে পৃথক করা বা চেনা যায়। তাহলে সেই সেই যে জিনিসটা দেখে দুটো বস্তুকে পৃথক করা যায় সেটাই বর্ণ বলে দিলে হবে কি? আমি তো আরো অনেক কিছু দিয়ে দুটো বস্তুকে পৃথক করতে পারি, যেমন তার আকৃতি দেখেও দুটো বস্তুকে আমি পৃথক করে দিতে পারি। তারপর যদি খাবার জিনিস থাকে তাহলে খেয়েও আমি বলতে পারি যে কোনটা কি বস্তু, কোনটা কি খাবার। আলোর বিচ্ছুরণ। আচ্ছা আমি এখানে যদি বলি এই যে এইটা দেখতে হচ্ছে, এই পেনটা কি কালারের? হ্যাঁ বলবে, বলো। যেটা দেখতে পাই সেটাই হলো বর্ণ। তাহলে বর্ণ হয়ে গেল যদি কোনো বস্তুর ওপর একটা রশ্মি পড়ে, সূর্যের রশ্মি পড়ে বা সাদা আলো যদি পড়ে সেই বস্তুর ওপরে যদি পড়ে, আর সেই বস্তুর ওপর পড়ার পর যদি সেইটাকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে সে আসে রশ্মিটা, তাহলে যে রশ্মিটা আমাদের চোখে এসে পড়ে সেই রশ্মিটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক একটা নির্দিষ্ট রঙের হয়, নির্দিষ্ট বর্ণের হয়, সেটাকে আমরা বর্ণ বলি। অর্থাৎ বর্ণ বলতে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি। যেমন আমি যদি বলি এইটা কোন রঙের, সবুজ রঙের, তাহলে এটা সবুজ রঙের আমরা দেখছি কেন? নিশ্চয়ই একটা রশ্মি, সাদা রশ্মি এই পেনটার উপরে পড়ছে। এই পেনটার ওপর পড়ার পর সাদা রশ্মি মানে আমরা জানি অনেকগুলো রশ্মি নিয়ে সেই সাদা রশ্মিটা তৈরি হয়, বা খুব ভালো করে যদি বলি অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা রশ্মি, বহু তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা রশ্মি। সেই রশ্মিটা যখন এই সবুজ রঙের পেনের ওপর পড়ছে সেখান থেকে একটা রশ্মি প্রতিফলিত হচ্ছে, সবগুলো শোষিত হচ্ছে, একটা রশ্মি প্রতিফলিত হচ্ছে বা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি প্রতিফলিত হচ্ছে। সেই তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা আমরা পাবো সেই মানটা সবুজ রঙের সাথে মিলে যাবে, বা সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সবুজ রং বলছি আমরা। আবার লাল রঙের যদি রশ্মি থাকে, এই লাল রঙের যদি কোনো বস্তু থাকে সেখানে সাদা রশ্মি পড়ছে, সেই সাদা রশ্মির কিছু অংশ সে শোষিত করছে আর যেটা প্রতিফলিত করছে তার তরঙ্গ দৈর্ঘ্য, সেই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য লালের সাথে মিলে যাচ্ছে, সেটাকে লাল বলছি আমরা। আরো আছে যে এই বস্তুটাকে প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই বস্তুটাকে দেখছি, তার মানে আমাদের চোখ আছে বলেই দেখছি। আর কি আছে? এই সাদা আলো আছে বা আলো আছে, আলো না থাকলে কিন্তু বস্তুটাকে দেখতেই পারবো না। এখন আমি যদি ঘরে যে রুমটায় পড়াচ্ছি সেটা যদি অন্ধকার করে দিই, তোমার চোখ থাকার সত্ত্বেও তুমি এই জিনিসটাকে দেখতেই পারবে না। তাহলে কি কি জিনিস প্রয়োজন একটা বস্তুকে দেখার জন্য? একটা বস্তুকে দেখার জন্য চোখের প্রয়োজন আর আলোর প্রয়োজন। সেই আলোটা যখন একটা বস্তুর ওপর পড়ে সেই আলোর কিছু অংশ শোষিত হয়ে যায় আর বাকিটা প্রতিফলিত হয়ে যায়। যে রশ্মিটা প্রতিফলিত হয়ে যায় সেই রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য যে বর্ণের হয় সেইটাই আমরা দেখি, সেটাকে আমরা বর্ণ বলি। এখন কোশ্চেন হচ্ছে, এটা ফিজিক্স দিয়ে অ্যান্সারটা দেওয়া হলো, কেমিস্ট্রি দিয়ে আর একটু ডিটেলসে যাবে, ভেতরের দিকে যাবে। কেমিস্ট্রি দিয়ে যদি আমি ব্যাখ্যা করি তাহলে এই যে রশ্মিটা পড়ছে এই বস্তুটার উপরে যেটা লাল বা যেটা সবুজ, সেই লাল আর সবুজের ক্ষেত্রে কি হয়, এই বস্তুটাকে যদি আমি ভেতরের দিকে যেতে থাকি, এই বস্তুটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি, যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থের একদম ক্ষুদ্রতম কণার কি নাম দেবো আমরা?
কোয়ান্টাম না বলে পরমাণু বলি, একটু বড় বলি। সেই বড়, এই রশ্মির কণা বলিনি আমি, এই বস্তুটার কণা বলেছি। হ্যাঁ, এই বস্তুটা যে পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণুর ভেতরে কি আছে? ইলেকট্রন আছে, আছে তো। যে কোনো বস্তুর ক্ষেত্রেই পরমাণু আছে, সেই বস্তুর ভেতরে যদি যাও তাহলে ইলেকট্রন পাবে। ভেবে নাও, যখন এই রশ্মিটা এই লাল পেনের ওপরে পড়ছে বা কোনো রকম রঙিন বস্তুর ওপরে পড়ছে, যখন পড়ছে তখন সেই রশ্মিটা, এই যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে উত্তপ্ত করছে বা উত্তেজিত অবস্থায় নিয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এই যে অবস্থা ইলেকট্রনের, সেটাকে বলছি গ্রাউন্ড স্টেট। সেই গ্রাউন্ড স্টেট থেকে সাদা রশ্মি থেকে একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে। শক্তি মানে জানি তো আমরা, ই। ই সমান কি জানো? ফর্মুলা, প্ল্যাঙ্কের ফর্মুলা দিয়ে এইচ সি বাই ল্যামডা, বা ই সমান এইচ নিউ। এই যে নিউ বলবো বা ল্যামডা বলবো, দেখো এইটা কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য। একটা নির্দিষ্ট শক্তির নির্দিষ্ট কম্পাঙ্ক বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তাহলে যখন সে রশ্মিটা এই বস্তুর ওপর পড়ছে বা ইলেকট্রনের ওপর পড়ছে, সেই ইলেকট্রনটা এই শক্তি শোষণ করছে। শক্তি শোষণ করছে মানে কি? নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি শোষণ করছে। শোষণ করার পর উত্তেজিত অবস্থায় চলে যায়, এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে চলে যায়। এই জায়গায় চলে গেল, হবে না, ইলেকট্রনটা জাম্প করে একটা এক্সাইটেড স্টেটে চলে গেল। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট শক্তি বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা নির্দিষ্ট কম্পাঙ্কের রশ্মি সে শোষণ করে। শোষণ করার পর বাকি যে রশ্মিটা থাকে বা যেটা শোষণ সে করে না, বা আমি বলতে পারি যখন সে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, দুটো জিনিস বলেছি। একটা বলেছি নির্দিষ্ট রশ্মি শোষণ করে উত্তেজিত অবস্থায় যায়, আর যেটা শোষণ করে না সেটা প্রতিফলিত করে দেয়। বা বলতে পারি যখন সে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তাহলে একটা নির্দিষ্ট শক্তি বা নির্দিষ্ট কম্পাঙ্কের রশ্মি সে নির্গত করে। সেই রশ্মিটা যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় সেই বর্ণই আমরা দেখতে পাই। যদি সেটা লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় তাহলে লাল দেখব, যদি সবুজ রঙের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় তাহলে সবুজ দেখব। তাহলে যে রকম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি সে নির্গত করবে, সেটা আমাদের চোখে এসে পড়বে, আমরা সেটা দেখতে পারবো। আবার অনেক সময় দেখতে পাই না, যে রশ্মিটা প্রতিফলিত হয়ে আসে সেটা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ আমাদের চোখের একটা ক্যাপাসিটি আছে। সেই চোখ যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকেই দেখতে পায় না। এই চোখের ক্যাপাসিটি আছে কত থেকে কত তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পায়, অ্যাংস্ট্রমে যদি বলি আমরা। হ্যাঁ, যদি তুমি ঠিক করে দেখো তাহলে 3800 মানে 3800 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম পর্যন্ত সে দেখতে পারবে, আনুমানিক এই জায়গা। এইটাকে বলা হয় দৃশ্যমান আলোক রশ্মি বা ভিজিবল রিজিয়ন বলা হয়। ভিজিবল লাইটও বলতে পারি এটাকে, আমরা এটাকে দেখতে পাই। ভিজিবল লাইট এটা, এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে আমরা দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। অর্থাৎ এই যে লাল রংটা দেখছি, এর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে যেটা লাল বলছি আমরা, সেইটা দেখতে পাচ্ছি। নাম তো আমরাই দিয়েছি লাল, এর আগে তো এটা লাল নামটা আমি অন্য নাম দিলে সেটা অন্য নামেই পরিচিত হতো, এখন লাল দেওয়া আছে এর নাম, তাই এটা লাল বলছি, রেড কালার বলছি। এর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে মোটামুটি 7000-এর কাছাকাছি, কম বেশি বলতে পারো, একটু কম হতে পারে, বেশি নয়, 7000-এর কাছাকাছি। তাহলে এটাকে লাল দেখছি। আবার সবুজ রং দেখছি, নীল রং দেখছি, এগুলো আলাদা আলাদা দেখছি। তাহলে ছোট্ট করে যদি বলি, বর্ণালীটা আমরা একটু বুঝতে পারলাম, যে যদি বর্ণালী বলতে বর্ণটা সম্পর্কে একটু আলোচনা করলাম, বর্ণালীটা এখনই বলছি। যদি সাদা রশ্মি কোনো বস্তুর ওপর আপতিত হয়, তাহলে সে একটা রশ্মি শোষণ করে বা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি সে শোষণ করে, বাকিটা প্রতিফলিত করে দেয়। এটা ফিজিক্স দিয়ে বললাম। আর যদি বলি সেই রশ্মিটা কি করে ভেতরে বস্তুটার ভেতরে গিয়ে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলোকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যায়।
সেটা যখন আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন একটা রশ্মি নির্গত হয়, সেই রশ্মিটা যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় সেটাই আমরা দেখতে পাই, সেই কালারটাই আমরা দেখতে পাই। এখন বর্ণালী কাকে বলবো? যদি সাদা রশ্মি, বর্ণালী বলছি, এখন যদি হয় না সূর্যের রশ্মি বা সানলাইট যদি আমাদের একটা প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে আমি অতিক্রম করি, পাস করে দিই, যেটাকে প্রিজম বলছি, প্রতিসারক মাধ্যম একটা প্রিজম, তাহলে সেই প্রিজমের মধ্যে দিয়ে যদি আমি পাস করি তাহলে সেই সূর্য রশ্মিটা অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিগুলোতে ভেঙে যায়। এই যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিতে ভেঙে যাচ্ছে একটা প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে পাস করলে এইটাকে বলা হয় বিচ্ছুরণ। এই ঘটনাটাকে কি বলে? বিচ্ছুরণ বলে। তাহলে সূর্য রশ্মি বা একাধিক তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি যদি কোনো প্রতিসারক মাধ্যম দিয়ে পাস করি, অতিক্রম করি, তাহলে সেটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যতে সেপারেট হয়ে যায়, ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, সেই ঘটনাটাকে বিচ্ছুরণ বলি। আর সেইটাকে যদি একটা প্লেটের মধ্যে আমি রেখে দিই বা প্লেটের মধ্যে ফেলি, সেটা যে কোনো প্লেট হতে পারে, সাদা পটি হতে পারে বা একটা ফটোগ্রাফি প্লেট হতে পারে, সেই পটির মধ্যে যদি ফেলি তাহলে তুমি কি দেখতে পারবে? সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিগুলো আলাদা আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। সেই যে পটিটা পাচ্ছি সেটাকে বলা হয় বর্ণালী, বা যে প্যাটার্নটা পাচ্ছি সেই প্রতিরূপটাকে বা প্যাটার্নটাকে বলা হয় বর্ণালী। কোনো বহু বর্ণ আলোক রশ্মির মধ্যস্থ বিকিরণগুলোই যদি আলাদা আলাদা হয়ে যায় আর সেটা পৃথককৃত হওয়ার ফলে যে প্রতিরূপ বা যে প্যাটার্নটা পাই সেই প্যাটার্নটাকে আমরা বর্ণালী বলছি। যেমন আলোর ক্ষেত্রে আমরা বলছি ভিবজিওর পাই, কিন্তু এছাড়া আরো রশ্মি পাই যেটা দেখা যায় না। এছাড়া আরো রশ্মি আছে যেগুলো আলট্রা ভায়োলেট রিজিয়ানে আছে, আইআর রিজিয়ানে আছে, সেই জন্য তাদেরকে দেখতে পাই না, শুধু ভিজিবলটা দেখতে পাই। এছাড়া আরো অনেক রশ্মি আছে, যদি সূর্য রশ্মিকে আমি প্রিজমের মধ্যে দিয়ে ফেলি তাহলে অনেকগুলো রশ্মি তুমি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি পাবে, যার মধ্যে শুধু ভিজিবলটা দেখা যায়, বাকিগুলো আছে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, আলট্রা ভায়োলেট, এগুলো সব আছে। তাহলে এইটা হয়ে গেল বর্ণালী। বর্ণালীর শ্রেণী বিভাগ দেখবে বইতে আছে যে কত রকমের বর্ণালী হয়, সেটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি, বই থেকে ভালো করে পড়ে নেবে। উৎস অনুযায়ী বর্ণালীর শ্রেণী বিভাগ আছে, দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বারকে বলছি শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম বলা হয় এটাকে। স্পেকট্রাম, আচ্ছা। একটাকে বলা হয় নিঃসরণ বর্ণালী, যাকে ইমিশন স্পেকট্রাম বলা হয়। এগুলো আমাদের সিলেবাসে নেই, একটু ছোট ছোট করে বইতে দেওয়া আছে, একটু পড়ে নেবে। ইমিশন স্পেকট্রাম এটা উৎস অনুসারে। আর একটা আছে গঠন অনুসারে, গঠন অনুসারেও দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় নির্বিচ্ছিন্ন বর্ণালী, এই কথাটা আমি আগে বলেছি, নির্বিচ্ছিন্ন। নির্বিচ্ছিন্ন বর্ণালী যাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর একটাকে বলি বিচ্ছিন্ন বর্ণালী, বা রেখা বর্ণালী বলা হয়, লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম, ঠিক আছে, এইগুলো একটু বই থেকে পড়ে নেবে, বইতে পাবে। লাইন স্পেকট্রাম কি, নির্বিচ্ছিন্ন বর্ণালী কি, তাও একটু বলে দিই। নির্বিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে, দেখবে যে সূর্যরশ্মি যখন প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয় তখন দেখবে এই যে ভিবজিওরটা পাচ্ছি সেটা লাল, মানে ভায়োলেট থেকে লাল রেড পর্যন্ত
সেইখানে কোনো রকম গ্যাপ থাকে না, একটা রশ্মি শেষ হয়, একটা বর্ণের রশ্মি শেষ হয় আর একটা বর্ণ স্টার্ট হয়ে যায়। যদি তোমাদের কাছে বই থাকে তোমরা দেখতে পারবে যে যেখানে ভিবজিওর দেখতে পাচ্ছ সেখানে একটা রং শেষ হচ্ছে আর একটা রং স্টার্ট হয়ে যাচ্ছে, মাঝে কোনো কালো বর্ণের অঞ্চল নেই বা মাঝে কোনো গ্যাপ নেই, এগুলোকে বলা হয় নির্বিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। আর বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী কাদের ক্ষেত্রে পাই আমরা? অ্যাটমিক, একে অ্যাটমিক স্পেকট্রামও বলা হয়। অ্যাটমিক স্পেকট্রাম, কোনো অ্যাটমকে যদি উত্তপ্ত করি বা উত্তেজিত অবস্থায় নিয়ে যাই, সেখান থেকে আমি যদি কোনো বর্ণালী পাই, সেই বর্ণালীটাকে লাইন স্পেকট্রাম বলে, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে আলোচনা করব এখনই আমরা। লাইন স্পেকট্রামটা বা বিচ্ছিন্ন বর্ণালীটাকে আমি আলোচনা করব হাইড্রোজেন স্পেকট্রাম দিয়ে। তাহলে এটা মোটামুটি একটা ধারণা হলো যে স্পেকট্রাম কি বা স্পেকট্রাম কত রকমের হতে পারে। তার মধ্যে আমাদের সিলেবাসে শুধু এই বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী বা হাইড্রোজেন বর্ণালীটাই আছে। আর ফিজিক্সে মনে হয় আলোক চ্যাপ্টারে বর্ণালী থাকতে পারে, আমার মনে নেই, আমাদের সময় ছিল। আচ্ছা, এবার আসছি হাইড্রোজেন স্পেকট্রাম, যেটা আমাদের সিলেবাসের অন্তর্গত। হাইড্রোজেন বর্ণালী কি হয়? তুমি যদি একটা তড়িৎমোক্ষণ যন্ত্র নাও, সেই তড়িৎমোক্ষণ যন্ত্রের কথা আগে আলোচনা করেছি দেখবে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কারের সময়। সেই তড়িৎমোক্ষণ যন্ত্রে তুমি না একটা জায়গা রেখে দিয়েছো, একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছো যেখান থেকে কিছু বেরোতে পারে, আর এইটাকে কি করেছো তুমি? তড়িৎদ্বারের সাথে যুক্ত করেছো ক্যাথোড অ্যানোডের সাথে, আর এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছো খুব অল্প চাপে। যেটা বলছিলাম, তুমি যদি একটা তড়িৎমোক্ষণ যন্ত্রে হাইড্রোজেন পরমাণুকে নাও, সেই হাইড্রোজেন গ্যাসকে নিলে খুব অল্প চাপে, নিম্ন চাপে, আর বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে নিয়ে তড়িৎমোক্ষণ যন্ত্রে নিয়ে যদি উচ্চ বিভব দাও, উচ্চ বিভব তুমি দেওয়ার ফলে এই হাইড্রোজেনটা উত্তেজিত অবস্থায় চলে যাবে, এক্সাইটেড স্টেটে চলে যাবে, আর এখান থেকে একটা রশ্মি নির্গত হবে। এই রশ্মিটা কিছু কিছু বইতে বলা হয়েছে নীল রঙের একটা রশ্মি নির্গত হয়। সেই নীল রঙের রশ্মিটা যখন প্রিজমের মধ্যে দিয়ে আমি পাস করাবো বা প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, তখন সেই রশ্মিটা ভেঙে যায় অনেকগুলো রশ্মিতে। তার মধ্যে 4টে রশ্মি চোখে দেখা যায় হাইড্রোজেনের ক্ষেত্রে। এই 4টে রশ্মি চোখে দেখা যায়, 1 2 3 4, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো চোখে দেখা যায় না, যেটা আমি লাল দিয়ে দেখাচ্ছি। এগুলো চোখে দেখা যায় না। কোনটা দেখা যায় চোখে? শুধু এই 4টে রশ্মি দেখা যায়। এই কিছু কিছু, এই এটাকে বলছি দৃশ্যমান আলোক রশ্মি, আর এইগুলো হচ্ছে অদৃশ্য, ওপরে আর নিচে অদৃশ্য। তাহলে কি বললাম? হাইড্রোজেনকে তড়িৎমোক্ষণ যন্ত্রে যদি নিই, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে, আর খুব নিম্ন চাপে হাই ভোল্টেজ দিই, কারেন্ট পাঠাই, তাহলে সেই হাইড্রোজেন গ্যাসটা উদ্দীপ্ত হয়ে উত্তেজিত হয়ে এখান থেকে একটা রশ্মি নির্গত হয়, সেটা প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করানো হয়, সেটা অনেকগুলো রশ্মিতে ভেঙে যায়। তার মধ্যে 4টে বর্ণের রেখা দেখা যায়, বাকিগুলো দেখা যায় না। আর এই রেখাগুলোকে যদি আমি এরকম ভাবে সাজাই, এটা দেখবে আগে আলোচনা করেছি, এরকম ভাবে যদি সাজাই এই 4টে লাইন পাওয়া যায়। তার মধ্যে প্রথম যে লাইনটা পাওয়া যায়, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, মানে উপর দিকে যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেটা হচ্ছে রেড কালারের। তারপরে যেটা পাই সেটা নীলাভ সবুজ, ব্লুইশ গ্রিন, বিজি লিখলাম, ব্লুইশ গ্রিন। তারপরে যে লাইনটা পাই সেটা ব্লু কালারের পাই, নীল রঙের। আর তারপরে যে লাইনটা পাই সেটা ভায়োলেট কালারের পাই। তাহলে এই 4টে বর্ণের রশ্মি দেখতে পাই। এই যে লাল রঙের রশ্মিটা দেখতে পাচ্ছি, পরবর্তীকালে একজন বিখ্যাত বিজ্ঞানী যে আবিষ্কার করেছে আর কি, তার নাম হচ্ছে বামার। বামার এই হাইড্রোজেন বর্ণালীকে আর কি ব্যাখ্যা দেন, বা এই দৃশ্যমান আলোক রশ্মি যেটা পাচ্ছ বামার সারি বলে পরিচিত, সেই বামার কি করে,
1885 খ্রিস্টাব্দে এই হাইড্রোজেনের এই পরীক্ষাটা করেন। হাইড্রোজেনের বর্ণালী পরীক্ষা করার পর এই যে 4টে রশ্মি পেয়েছি দৃশ্যমান রশ্মি, সেটা কিন্তু বামার আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই রেখাগুলোকে বলা হয় বামার সারি বা বামার বর্ণালী বলতে পারি। যার নাম দিয়েছিল, রেডটার নাম দিয়েছে এইচ আলফা, ব্লুইস গ্রিনের নাম দিয়েছে এইচ বিটা, ব্লু কালারের নাম দিয়েছে এইচ গামা, আর ভায়োলেট কালারের নাম দিয়েছে এইচ ডেল্টা। এই রশ্মিগুলো কিন্তু বামার আবিষ্কার করেন। আর বামার, বলো, একটু মিউট করে নাও যারা আনমিউট করা আছে। তাহলে বামার যেহেতু এটা আবিষ্কার করেছেন, বামার সারি নামে পরিচিত। আচ্ছা, বামারে এই 4টে লাইন ছাড়াও আরো অনেকগুলো লাইন আছে, সেগুলো কিন্তু অদৃশ্য, সেগুলো আবার অন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেন। এই যে 4টে লাইন পেলাম বা 4টে বর্ণালীর রেখা পেলাম, সেটা বামার আবিষ্কার করেছে দৃশ্যমান আলোক রশ্মি, তাই বামার সিরিজ নামে পরিচিত। আর এই যে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা নাম দিয়েছেন, এছাড়া আরো অনেক রশ্মি আছে যেগুলো অদৃশ্য রশ্মি বা অদৃশ্য বর্ণালী, যেগুলো পরবর্তীকালে আরো 5জন বিজ্ঞানী আবিষ্কার করেন। তাদের নাম আছে আর তাদের নাম অনুসারে সেই সারিগুলোর নাম আছে। যেমন একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে লিম্যান। সেই লিম্যানের যে রশ্মিগুলো পাওয়া যায়, যে বর্ণালীগুলো পাওয়া যায়, তার নাম হচ্ছে লিম্যান সারি। পাশেন বলে একজন আছে, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ড, আর একজন হচ্ছে হামফ্রিস। এদের নাম অনুসারে এদের সারিগুলো এখনই আলোচনা করব। লিম্যান সারি, পাশেন সারি, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ আর বামার সারি, এই 6টা সারি পাওয়া যায় হাইড্রোজেনের বর্ণালীর ক্ষেত্রে। তার মধ্যে আমাদের সিলেবাসে শুধু বামার সারিটাই আছে, কারণ বামারটাই দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ে। আর এইটাকে নিয়ে আলোচনা করব আমি, তবে এগুলো একটু বলে দেবো। এখান থেকে কোশ্চেন তোমাকে দেবে যে হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিলে এই কোশ্চেনটাই দেয়। হাইড্রোজেন 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। তাহলে হাইড্রোজেনের বর্ণালীতে উৎপন্ন রেখাগুলো কতগুলো পাচ্ছ? 4টে রেখা পাচ্ছ, বা একাধিক রেখা পাচ্ছ কেন, বহু সংখ্যক রেখা পাচ্ছ কেন? হাইড্রোজেনের একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তবু হাইড্রোজেনের বর্ণালীতে বহু সংখ্যক রেখা উৎপত্তি হয় কেন? কি বললাম, কোশ্চেনটা বুঝতে পেরেছো? যদি একটা ইলেকট্রন থাকে তাহলে একাধিক রশ্মি বা একাধিক রেখা তুমি পাচ্ছ কেন? যেমন 4টে রেখা তো ভিজিবল রিজিয়নেই পাচ্ছি, 4টে লাইন। আর এছাড়া আরো অদৃশ্য রশ্মিগুলো আছে, যেগুলো আমি এখানে দেখাইনি, মানে বলিনি বেশি কিছু। তাহলে এই একাধিক বহু সংখ্যক রেখা পাচ্ছ কেন? এই কোশ্চেনটার অ্যান্সার কেউ দেবে আমাকে? এখানে যদি তোমাদের একটা কোশ্চেন করা হয় যে হাইড্রোজেনের যে গ্যাসটা নিয়েছি, সেখানে কি একটা হাইড্রোজেন পরমাণু নিয়েছো না একাধিক হাইড্রোজেন পরমাণু আছে? হ্যাঁ, কারণ তুমি একটা হাইড্রোজেনকে তুলে কখনোই তড়িৎমোক্ষণ যন্ত্রে রাখতে পারবে না, একটা হাইড্রোজেনকে তুলে। অর্থাৎ তুমি যখন হাইড্রোজেনের স্যাম্পেলটা নেবে হাইড্রোজেন গ্যাসে, সেই হাইড্রোজেন গ্যাসের যে স্যাম্পেলটা, সেই স্যাম্পেলে একটা হাইড্রোজেন থাকে না, একাধিক হাইড্রোজেন থাকে, একাধিক হাইড্রোজেন থাকে। এবার তোমার কথাটা ঠিক আছে যে স্যার একাধিক হাইড্রোজেন থাকে, এরপরে যদি তুমি শক্তি দাও, তাহলে আমি বললাম একটা হাইড্রোজেন 1 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে গেল, আর একটা হাইড্রোজেন 1 নম্বর থেকে 3 নম্বরে গেল, আর একটা হাইড্রোজেন 1 নম্বর থেকে 4 নম্বরে গেল। এবার কিন্তু যেহেতু একাধিক হাইড্রোজেন আছে, তাহলে সেই হাইড্রোজেন গুলো শক্তি শোষণ বিভিন্ন রকম করতে পারে, কিন্তু একটা হাইড্রোজেন থাকলে সে একরকমই শক্তি শোষণ করবে। তাহলে যেহেতু হাইড্রোজেনের স্যাম্পেলে একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে, আর সেই হাইড্রোজেন পরমাণুগুলো বিভিন্ন
বিভিন্ন পরিমাণে বা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যুক্ত রশ্মি শোষণ করে বিভিন্ন কক্ষপথে যাবার একটা প্রবণতা থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে। তখন বিভিন্ন শক্তিস্তরে যায় বলে যখন ফিরে আসে তখন বিভিন্ন বর্ণের সে শক্তি নির্গত করবে বা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তি সে নির্গত করবে। সেই জন্য একটি ইলেকট্রন থাকার সত্ত্বেও হাইড্রোজেন বর্ণালীতে একাধিক সংখ্যক রেখার উৎপত্তি হয়। এটা অ্যান্সার আমি লিখিয়ে দেবো, একদম আমার কাছে লিখিয়ে দেবো বলতে আমার কাছে লেখা আছে, আমি জেরক্সটা পাঠাবো তখন তুমি পেয়ে যাবে। এবার এছাড়াও আরো তোমার যে সারিগুলো আছে সেগুলো একটু বলে দিই। যেমন এখানে একটা আমি ছবি আঁকছি, এই পরের পাতায় আঁকছি। ধরুন আমি কক্ষগুলো তো গোলাকার হয়, বৃত্তাকার হয় বা উপবৃত্তাকার, আমি এখানে লম্বা করে কক্ষগুলোকে দেখাচ্ছি। না, এইটা হচ্ছে প্রথম কক্ষ, যেটার নাম দিয়েছি n=1, প্রথম কক্ষ। আমি কি বললাম, এই বৃত্তাকার করে দেখাচ্ছি না, এইভাবে দেখানো উচিত ছিল। এটা n=1, এটা n=2, n=3, তাহলে একটা ইলেকট্রন এইখানে যেতে পারে n=1 থেকে n=2, n=1 থেকে n=3। এইভাবে না দেখিয়ে আমি কিভাবে দেখাচ্ছি, এই বৃত্তাকার গুলোকে আমি এরকম লম্বা করে টেনেছি। বুঝতে পারলাম ব্যাপারটা কি করছি? তাহলে এরকম ভাবে যদি আমি লিখি, এটা মানে প্রথম সারি। আচ্ছা, দ্বিতীয় কক্ষটাকে আমি এখানে লিখেছি n=2, তৃতীয়টাকে এখানে লিখেছি n=3, n=4, 5, 6, 7, ডট ডট করে উপরে গেছি, যে একদম ওই একদম শেষে n=ইনফিনিটি লিখেছি। তাহলে n=1 থেকে n=ইনফিনিটি পর্যন্ত আমি দেখিয়েছি। আর এই দিকে বলছি শক্তিটা কি হয়, ওপর দিকে কি হয়, যত দূরে যায় শক্তি কি হয়, বাড়ে। তাহলে শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন যদি একটা ইলেকট্রন বামার সারি, যদি বলি বামার সারি, সেই বামার সারিগুলো ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনগুলো 2 নম্বর কক্ষতে এসে সবগুলো আপতিত হয়। আর একটু বলে দিই, এটা বলে দিই একটু, তারপর এটা সারিটা ব্যাখ্যা দিচ্ছি। না, একটা ইলেকট্রন যদি উত্তেজিত কক্ষ n=2 থেকে গ্রাউন্ড স্টেট শক্তি বিকিরণ করে n=1 এ আসে, কি বললাম, একটা উত্তেজিত ইলেকট্রন n2 কক্ষ থেকে n1 কক্ষতে যদি আসে, তাহলে সে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করবে বা নির্দিষ্ট কম্পাঙ্ক বিকিরণ করবে। সেই তরঙ্গ দৈর্ঘ্য সমান বা 1/λ সমান r/z² 1/n1² - 1/n2²। এই ফর্মুলা দিয়ে সেই রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায় বা তরঙ্গ সংখ্যা নির্ণয় করা যায়। 1/λ সমান তরঙ্গ সংখ্যা। তাহলে একটা রশ্মি উত্তেজিত কক্ষ থেকে নিম্ন বা গ্রাউন্ড স্টেটে যদি আসে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি বা যে তরঙ্গ সংখ্যা নির্ণয় পাওয়া যায়, সেটার ফর্মুলা কি, r/z² 1/n1² - 1/n2²। এই ফর্মুলাটা কোথা থেকে এসছে একটু পরেই বলবো। বামার সারির ক্ষেত্রে এটা যেটা পেয়েছি, বামার সারির ক্ষেত্রে কি হয়, n1 হচ্ছে 2 এবং n2 হচ্ছে কি হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ডট ডট ইনফিনিটি হতে পারে। এই জায়গাটা বুঝবে ভালো করে। অর্থাৎ বামার সারির কথা যখন আমি বলবো, তখন ইলেকট্রনটা উত্তেজিত অবস্থায় কি কি হতে পারে, 3, 4, 5, 6 ডট ডট ইনফিনিটি হতে পারে, কিন্তু ভূমিস্তর কি 2। অর্থাৎ ইলেকট্রনটা যদি 3 থেকে 2 তে আসে,
বা 4 থেকে 2-তে আসে, বা 5 থেকে 2-তে আসে, 6 থেকে 2-তে আসে, বা ইনফিনিটি থেকে 2-তে আসে, তাহলে যে তরঙ্গ সংখ্যাগুলো বা যে রেখাগুলো পাবো সেগুলোকে বলছি বামার সারি। এটা হচ্ছে বামার সারি। তার মধ্যে কটা রশ্মি দেখা যায়? 4টে দেখা যায়, 1 2 3 4। অর্থাৎ 3 থেকে 2-তে এলে, 4 থেকে 2-তে এলে, 5 থেকে 2-তে এলে, আর 6 থেকে 2-তে এলে আমরা দেখতে পারবো, বাকিগুলো দেখতে পারবো না। যদি n ইকুয়ালস টু 1 হয় এবং n2 ইকুয়ালস টু 2 3 4 ডট ডট ইনফিনিটি হয়, অর্থাৎ ভূমিস্তরটা যদি 1 নম্বর কক্ষ হয়, 2 থেকে 1-এ এলে, 3 থেকে 1-এ এলে, 4 থেকে 1-এ এলে, বা ইনফিনিটি থেকে 1-এ এলে, এই যে রশ্মিগুলো পাবো, যেটা নাম দেওয়া হয়েছে লিম্যান সারি। এটা লিম্যান আবিষ্কার করেছে, তার নাম অনুসারে নামটা দেওয়া হয়েছে লিম্যান সিরিজ। তাহলে লিম্যান সিরিজ কখন হবে? যখন n1 ইকুয়ালস টু 1 আর n2 ইকুয়ালস টু কি হতে পারে? 2 3 4 5 6 ইনফিনিটি হতে পারে, সেই সারিটাকে বলবো লিম্যান সারি। আর এই রশ্মিগুলো চোখে দেখা যায় না, এইগুলো আলট্রা ভায়োলেট রিজিয়ানে থাকে, ইউভি রিজিয়ানে থাকে, সেই জন্য চোখে দেখা যায় না। তাহলে এই সারিগুলোকে বলবো লিম্যান সারি। বামার সারি দেখা যায়, ভিজিবল রিজিয়ানে থাকে, দৃশ্যমান আলোক রশ্মি রেঞ্জের মধ্যে থাকে, দেখা যায়। আচ্ছা, বামারের দুটো সারি আছে, শুধু আমরা দৃশ্যমানটাই বলি, এছাড়া অদৃশ্যগুলো আছে, যেমন 1 2 3 4, 4-এর পর 5 6 7 8 আর চোখে দেখা যায় না, ওগুলো অদৃশ্য। আচ্ছা, তারপরে একটা সারি আসছে যেটার নাম বলছি আমরা প্যাশন সারি। পাশেন সারি, পাশেন সারির ক্ষেত্রে কি হয়? পাশেন সারির ক্ষেত্রে n1 ইকুয়ালস টু 3 আর n2 ইকুয়ালস টু কি হতে পারে? 4 5 6 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ যদি ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটটা 3 হয়, 3 নম্বর কক্ষ হয়, অর্থাৎ 4 থেকে 3, 5 থেকে 3, 6 থেকে 3, 7 থেকে 3 ডট ডট ইনফিনিটি থেকে 3 যদি আসে, তাহলে যে সারিটা পাই তার নাম হচ্ছে পাশেন সারি, যেটাও চোখে দেখা যায় না। এরপর পাশেনের পরে হচ্ছে, একটু বলে নি তারপর কথা বলবে। পাশেনের পরে যেটা হচ্ছে ব্র্যাকেট, নামগুলো পর পর মনে রাখতে হবে। হ্যাঁ, ব্র্যাকেটের ক্ষেত্রে n1 ইকুয়ালস টু 4 আর n2 ইকুয়ালস টু 5 6 ডট ডট ইনফিনিটি, এটা এর পরে আছে। ব্র্যাকেটের পরে আছে ফুন্ড, n1 ইকুয়ালস টু 5 আর n2 ইকুয়ালস টু 6 7 ডট ডট ইনফিনিটি। আর তারপরে লাস্ট হচ্ছে হামফ্রিজ, n1 equals to 6, n2 equals to 7 8 ডট ডট ইনফিনিটি। এগুলো একটাও দেখা যায় না, পাশেন থেকে হামফ্রিজ পর্যন্ত এগুলো একটাও দেখা যায় না, আমি এইদিকে দেখাইনি কিন্তু এগুলো আছে। এইভাবে যেগুলো পাচ্ছি, প্যাশনের পরে কি পেলাম? ব্র্যাকেট পেলাম, তারপরে ফুন্ড হামফ্রিজ পেলাম, এগুলো একটাও দেখা যায় না, এগুলো আইআর রিজিয়ানে থাকে, ইনফ্রারেড রিজিয়ানে থাকে। ঠিক আছে, তাহলে ইনফ্রারেড রিজিয়ন আবার এরও ভাগ আছে, আমি জেরক্স পাঠাবো, সেটাতে দেখতে পারবে। তাহলে এইগুলো থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে আমাদের প্রয়োজন শুধু বামার সারি, অর্থাৎ ইলেকট্রন যখন উত্তেজিত অবস্থায় 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত আর গ্রাউন্ড স্টেট 2-তে ফিরে আসবে, তখন যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, তরঙ্গ সংখ্যা আর কম্পাঙ্ক পাবো, সেগুলো নির্ণয় করতে তোমাকে পরীক্ষায় দেবে। যেমন একটা কোশ্চেন দিতে পারে যে বামার সারিজে একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষ থেকে ভূমিস্তরে এলো, ভূমিস্তরে এলো, তখন উৎপন্ন তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, বা উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বা উৎপন্ন কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে 4 নাম্বার কক্ষ থেকে ভূমিস্তরে আসছে মানে কি? n1 ইকুয়ালস টু, তোমাকে কত লিখতে হবে? ভূমিস্তর কত? বামারের 1 নয়, এটাই তো ভুল হয়ে গেল না। বামারের ক্ষেত্রে সবসময় 2 লিখে দিয়েছে বড় করে, বামারের ক্ষেত্রে সবসময় 2 ভূমিস্তরটা। গ্রাউন্ড স্টেট এখানে বলে দিয়েছে 4, গ্রাউন্ড স্টেট 5 হতে পারে, 3 হতে পারে, 2
সবসময় ভূমিস্তর হবে। লিম্যান যদি বলে ভূমিস্তর তাহলে লিম্যান হচ্ছে 1, যদি পার্সেন্ট দেয় ভূমিস্তর তাহলে সেটা হচ্ছে 3। এগুলো কিন্তু পরীক্ষায় আমারটাই আমাদের সিলেবাসে আছে, এইচএস এর সিলেবাসে জয়েন্টে লিম্যান সারিও দিতে পারে। তবে তোমাকে এগুলো মনে রাখতে হবে কোনটা ভূমিস্তর কত নম্বর কক্ষ, এটা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। আর এখান থেকে অঙ্কটা আমি এখনই করাবো, আর এই ফর্মুলাটা কোথা থেকে এসছে সেটাও বলে দেবো। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক নির্ণয়ের যে ফর্মুলাটা এসেছে সেটা কোথা থেকে এসেছে আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা কি কোশ্চেন করছিলে আমাকে করো। এই যে ফর্মুলাটা দেখালাম ল্যামডা 1/λ সমান, সেটা কোথা থেকে এসছে ভেবে নাও। আমি যদি বলি একটা ইলেকট্রন সেটা উত্তেজিত অবস্থায় ছিল N2 কক্ষতে, আর সেখান থেকে সে ফিরে এসেছে N1 কক্ষতে, তাহলে আমি যদি বলি শক্তির পার্থক্য, তাহলে কি হবে En2 মাইনাস En1, ঠিক লিখেছি? শক্তির পার্থক্য En2 মাইনাস E1। আবার দেখো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বা বোরের তত্ত্ব অনুসারে সেটা কি ছিল, এইচ নিউ ছিল। এইচ নিউ সমান E2 মাইনাস E1 চলে লিখেছিলাম, মনে আছে? বোরের তৃতীয় স্বীকার্য। তাহলে এটা আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো। হ্যাঁ, এনার্জি যে ফর্মুলাটা ছিল সেটা লিখছি, -2π² mz, কি ছিল ফর্মুলাটা, mz e⁴ ডিভাইডেড বাই n² h², এটাই তো ছিল, z² ছিল না, z²। মাইনাস এখানে দেখো আমি n যেটা লিখেছি সেটা লিখে দিলাম n2, মাইনাস দিয়ে ব্র্যাকেটে লিখলাম -2π² mz² e⁴ ডিভাইডেড বাই n1² h²। দেখো তো ঠিক লিখেছি কি না। এবার আমি যদি এটাকে লিখি এরকম ভাবে, কমন নিচ্ছি, দেখো কমন, আর এইটা যেহেতু প্লাস হয়ে গেছে এটাকে আগে রেখে দিলাম। কমন নিলে আমি যে কমনটা পাচ্ছি সেটা আমার সাথে সাথে তোমরাও বলতে পারো যে তুমি পাচ্ছ 2π² mz² e⁴ ডিভাইডেড বাই h²। তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইটা হয়েছে, এইটা পেয়েছো, এইটা সমান এইচ নিউ। এবার আর বলতে হবে না, এটা সমান এইচ নিউ। ঠিক আছে, তাহলে নিউ সমান কি, 2π² mz² e⁴ ডিভাইডেড বাই h³ 1/n1² মাইনাস 1/n2²। এবার নিউ সমান কি, দেখো নিউ সমান হচ্ছে c/λ, মনে আছে তো, নিউ সমান c/λ। তাহলে 2π² mz² e⁴ c h³ 1/n1² মাইনাস 1/n2²। তাহলে 1/λ সমান কি হলো, 1/λ সমান হচ্ছে 2π² mz² e⁴ c h³ 1/n1² মাইনাস 1/n2²। এবার এই 1/λ সমান কি, নিউ বার। তাহলে নিউ বার সমান আমি লিখতে পারি 1/λ এই পুরোটা। এবার এইখানে তুমি যদি ভালো করে দেখো কোনগুলো ধ্রুবক রাশি, 2π² m e⁴ c আর h³ এটা দেখো ধ্রুবক রাশি, আর z²টাকে আলাদা করলাম, আর 1/n1² মাইনাস 1/n2² লিখে দিলাম। এই যেটা পেলাম নিউ বার সমান বা 1/λ সমান, এই পার্টটা যেটা আমি লাল রঙের দিলাম গোল করলাম, এখানে সব দেখো ধ্রুবক আছে। এইটাকে বলা হয় ক্যাপিটাল আর, রিগবার ধ্রুবক বলা হয় এটাকে, আর যেটাকে কি বলছি, রিডবার্গ ধ্রুবক। এখানে যদি তুমি আর এর মানগুলো বসিয়ে দাও, 2 3.14 তার স্কোয়ার ইন্টু 9.11 ইন্টু 10⁻28
ইন্টু 4.8 ইন্টু 10⁻10, তার 4 করে দাও হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। এখানে 3.3 করতে পারো বা 2.99 করতে পারো, বইতে 2.99 দিয়েছি, আমি 3 করলাম। 6.626 ইন্টু 10⁻27 তার কিউব। এই প্রত্যেকটা যদি তুমি মানটা বসিয়ে দাও তাহলে যে মানটা পাবে সেটা ক্যালকুলেট করে দেখবে। ছায়া প্রকাশনীর বইতে যেটা দেওয়া আছে সেটা একটু বলে দিতে পারবে কেউ আমাকে? তাহলে আমি যেটা বলে দিচ্ছি সেটাই তুমি লিখবে। আমি লিখছি, দেখো 109,677 সেন্টিমিটার ইনভার্স। কেউ যদি এটা মুখস্থ রাখতে পারো বা ক্যালকুলেট করে যেটা বইতে পরীক্ষার সময় বলে দেয়, যদি না বলে দেয় তাহলে এই মানটা লিখবে যেটা আমি লিখলাম 109,677, মনে রাখাও সুবিধা, 109,677 এই মানটা লিখে রাখবে। এবার এখান থেকে আমি কি পেলাম, তাহলে একদম শেষের দিকে লিখছি, দেখো নিউ বার সমান 1/λ সমান আর জেড স্কোয়ার 1/n1² মাইনাস 1/n2²। একদম লাস্ট হাইড্রোজেনের ক্ষেত্রে নিউ বার 1/λ সমান ক্যাপিটাল আর, জেডটা লিখছি না, 1/n1² মাইনাস 1/n2²। আমাদের তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে, অন্য কোনো ফর্মুলা ইউজ হবে না, যেহেতু আমাদের হাইড্রোজেনটাই আছে। আর যদি হাইড্রোজেন না থাকে, হিলিয়াম প্লাস থাকে, তাহলে এই ফর্মুলাতে জেড এর মানটা বসাতে হবে। লিথিয়াম 2+ থাকে তাহলে জেড এর মানটা বসাতে হবে, অর্থাৎ লিথিয়াম 2+ বা হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যদি তোমাকে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে দেয় তাহলে জেড স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করবে। আমি যেটাকে 1 নাম্বার ফর্মুলা দিলাম সেটা সবারই ক্ষেত্রে ইউজ করা যাবে, আর নিচেরটা 2 নাম্বারটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে ইউজ করা যাবে। অনেক সময় আর এর নিচে হাইড্রোজেন লেখা হয়। তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে ওই যে ট্রানজিশন গুলো হচ্ছে 2 নাম্বার কক্ষে বা 3 নাম্বার কক্ষ থেকে 1 নাম্বার কক্ষে আসছে, তার প্রত্যেকটা তরঙ্গ সংখ্যা ল্যামডা এগুলো নির্ণয় করা যায়। ফর্মুলাটা বুঝতে পেরেছি? এখন তোমাকে একটা কোশ্চেন করছি আমি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বামার সারিতে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বামার সারিতে তুমি যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো পাবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, কি বললাম, বামার সারিতে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। ফর্মুলা হচ্ছে নিউ বার সমান 1/λ সমান আর 1/n1² মাইনাস 1/n2²। তাহলে বামার সারির ক্ষেত্রে কি হবে, 1/λ আর এর মানটা কত, 109,677 ইন্টু 1 বাই কত লিখবো, ভেরি গুড, 1/2²। 1/2² মাইনাস 1 বাই কত করব সেটা তোমাদের কাছে কোশ্চেন বলেছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য তার মানটা নির্ণয় করতে হবে। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ 3² হবে কিনা কি হবে এখনই দেখে নিচ্ছি আমি। বামার সারি তো 3 থেকে যদি সে 2-এ আসে তাহলে এই যে শক্তির পার্থক্য এনার্জি, সেই এনার্জিটা, আর আমি যদি বলি ইনফিনিটি থেকে এনে আসে তাহলে এনার্জি, কোন এনার্জিটা বেশি তোমার কি মনে হচ্ছে, 3 থেকে 2 না ইনফিনিটি থেকে 2? ইনফিনিটি থেকে 2 যদি হয়, হ্যাঁ 3 থেকে 2 শক্তি বেশি, 3 থেকে 2-তে শক্তি বেশি আর ইনফিনিটি থেকে 2 শক্তি বেশি নয়। এইদিকে যদি শক্তি বাড়ে তাহলে ইনফিনিটি লেভেল থেকে, হ্যাঁ ইনফিনিটি আর 2 নাম্বার কক্ষের যে এনার্জি গ্যাপ,
আর 3 নাম্বার আর 2 নাম্বার কক্ষের যে এনার্জি গ্যাপ, তোমার কি মনে হচ্ছে 3 থেকে 2 এর এনার্জি গ্যাপ বেশি? তাহলে তুমি ইনফিনিটি থেকে না বলে 3 থেকে 2 বলছো কেন? তাহলে আমি বলতে পারি যে ইনফিনিটি থেকে যদি আমি 2 নাম্বারে আসি তাহলে শক্তি সব থেকে বেশি হবে, তাই না? তাই তো? শক্তি যদি সব থেকে বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে সব থেকে? কারণ ই সমানুপাতিক 1/λ। তাহলে এইখানে কি লিখবো? ইনফিনিটি স্কোয়ার লিখবো। অর্থাৎ আমি বলতে পারি n2 যখন ইনফিনিটি হবে হলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে, বা সর্বোচ্চ শক্তি হবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে। দেখো এই লাইনটাই মেন বোঝার আছে কিন্তু। n2 ইকুয়ালস টু ইনফিনিটি লিখেছি কেন? ইনফিনিটি থেকে যদি 2 নম্বর কক্ষে যায় শক্তি সব থেকে বেশি, শক্তি যদি সব থেকে বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি লিখতাম? 1/3 স্কোয়ার লিখতাম। অবশ্যই এর পরেই আমরা করব। তাহলে এটা নির্ণয় করে দেখাও আমাকে, ল্যামডা সমান কত? আমাকে বলো এই মানটা, বলো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ক্যালকুলেট করে বলো। তাহলে 1/λ সমান 109677 ইন্টু 1/4 ইকুয়ালস টু কত? অতএব ল্যামডা সমান কত? 1/, করবে ল্যামডা যখন বার করবে। কার কত হয়েছে বলবে আমাকে। এককটা সেন্টিমিটার বেরুবে। কারো বেরিয়েছে? কিছুই নাই, যেটা পাবে সেটা 1, মানে 1/1009। এটা বেরিয়েছে তো? অ্যান্সারটা হচ্ছে তাহলে ল্যামডা মিনিমাম, ল্যামডা MIN লিখতে পারি, ল্যামডা মিনিমাম 3647 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম বের করতে পারবে তো? ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হবে? -5। -5 কি করে এলো? তাহলে আমি ল্যামডা 1/λ ম্যাক্স বার করছি। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যখন বার করব তখন বামার সারিজে n1 ইকুয়ালস টু 2 এবং n2 ইকুয়ালস টু 3, এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পাবে 109677 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, এটা বার করবে। একের 4/1/9 1/λ ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্স সমান কত বেরোচ্ছে করে দেখবে। আমি লিখে দিচ্ছি একবারে অ্যান্সারটা, সেটা হচ্ছে 6564 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে বামার সারিজে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যেমন বের করে নিতে পারলাম, ঠিক একই রকম ভাবে লিম্যান সারি বা অন্য যে কোনো সারির ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিতে পারবো। কিন্তু আমাদের সিলেবাসে বামারটাই আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। তরঙ্গ দৈর্ঘ্য আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, শক্তি চাইনি। শক্তি যদি চাইতো তাহলে তুমি বলতে পারো যে স্যার ইনফিনিটি তখন ধরবো যখন সর্বোচ্চ শক্তি আর
n ইকুয়ালস টু 3 ধরবো যখন সর্বনিম্ন শক্তি, কিন্তু চেয়েছে কি তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, তাহলে উল্টো হবে না? ক্লিয়ার হচ্ছে না? তুমি আমাকে বলো শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি? শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি? এই সম্পর্কটা জানা আছে তো? জানাছো ব্যস্তানুপাতিক সম্পর্ক জানা আছে তো? এখন আমাকে তুমি বোঝাও যে, ভালো করে শোনো, n ইকুয়ালস টু 2 আর n ইকুয়ালস টু 3, এই যে শক্তির গ্যাপটা আছে, এনার্জি গ্যাপ আছে, আর n ইকুয়ালস টু ইনফিনিটি আর n ইকুয়ালস টু 2, কোন এনার্জি গ্যাপটা বেশি তোমার কি মনে হচ্ছে? তাহলে এইটা এনার্জি গ্যাপটা সর্বোচ্চ এনার্জি গ্যাপ, তাহলে এই যে এনার্জি গ্যাপটার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবে সেটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে কি পাবে? সর্বনিম্ন পাবে না? শক্তি যেহেতু সর্বোচ্চ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। আবার দেখো এইটা সর্বনিম্ন শক্তি, 3 থেকে 2, বামারের ক্ষেত্রে 3 থেকে 2 সর্বনিম্ন শক্তি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? সর্বোচ্চ হবে না? এইটাই রেড কালারে পাবে। এই যে রেড কালার দেখতে পাচ্ছ না, 3 থেকে 2-তে যদি ইলেকট্রন নেমে আসে তাহলে সেই বর্ণটা লাল রঙের দেখবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? তাহলে বামার ছাড়া অন্য সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিতে পারবো। আর যদি সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্ক চাই বের করতে পারবো। কম্পাঙ্ক সি বাই ল্যামডা, এই ফর্মুলা দিয়ে। তরঙ্গ সংখ্যা যদি চাই বের করে নিতে পারবো নিউ বার। তাহলে তরঙ্গ সংখ্যা বার করতে দিলে পারবো, বাড়িতে বার করবে, তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক বাড়িতে বার করবে। এবার আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেটা মন দিয়ে শোনো। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা আর এইচ ডেল্টা, এটা তো বামার সিরিজের ক্ষেত্রে পাও। এইচ আলফাটা রেড কালার আর এইচ ডেল্টাটা ভায়োলেট কালার, এটা ব্লু ইজ গ্রিন। ব্লু ইজ গ্রিন কি বলেছিলাম? গ্রিন ইজ ব্লু বলেছিলাম না ব্লু ইজ গ্রিন বলেছিলাম? না, ব্লু ইজ গ্রিন, ব্লু ইজ গ্রিন, আর এটা হচ্ছে ব্লু। তাহলে ল্যামডা আলফা, ল্যামডা বিটা, ল্যামডা গামা আর ল্যামডা ডেল্টা নির্ণয় করতে পারবে তোমরা? কখন তুমি এইচ আলফাটা পাচ্ছ এইটা শুধু বলে দিচ্ছি, তুমি একটা ছক তৈরি করবে। যদি আমার কাছে ছকটা তৈরি করা আছে আজকে পাঠাবো না। এইটা কখন হবে? এইটা তখনই হবে, দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি রেড কালারের, তার মানে যখন n2 ইকুয়ালস টু 3 এবং n1 ইকুয়ালস টু 2, তখন যে বর্ণটা তুমি পাবে সেটাকে বলছি আমি এইচ আলফা, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা আলফা। সেই ল্যামডা আলফাটা নির্ণয় করতে হবে। করে দেখাও দেখি এইচ আলফার ক্ষেত্রে প্রথম সারি যেটা পাচ্ছ। একটু আগেই করলে তো, করার দরকার নেই। ঠিক এইরকম ভাবে তুমি বাকিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে আমাকে দেখাবে, সবারই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে দেখাবে বা তরঙ্গ সংখ্যা নির্ণয় করে দেখাবে। কি বললাম বুঝলে? প্রত্যেকটা তরঙ্গ সংখ্যা নির্ণয় করে দেখাবে, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা। তরঙ্গ সংখ্যা হচ্ছে 1 বাই ল্যামডা। তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, এখান পর্যন্ত করবে সবাই। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে নেক্সট দিন। ছকে কি করবে? ছকে তুমি বাঁ দিকে লিখে নিলে যে উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে ইলেকট্রন অবতরণ, লিখে রাখো ছকটা।
উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে ইলেকট্রনের অবতরণ। যেমন প্রথম বললাম N2 থেকে N1 তে। আমি যদি কক্ষ দিয়ে বলি তাহলে ক্যাপিটাল এম থেকে এল এ, এটা ঠিক লিখেছি দেখো তো, ক্যাপিটাল এম কক্ষ থেকে ক্যাপিটাল এল কক্ষে। তাহলে এটা বামার সারির যে বর্ণালী, বামার সারির বর্ণালীর নাম। বর্ণালীর নাম হচ্ছে এইচ আলফা। এইটার ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা আর তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো নির্ণয় করব। এটার ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা এই ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিচে একটু আগে। এরকম ভাবে তুমি এইচ বিটা, এইচ গামা আর এইচ ডেল্টা নির্ণয় করবে। কেউ আমাকে বলবে যে ডেল্টার ক্ষেত্রে কত নম্বর কক্ষ থেকে কত নম্বর কক্ষে সে নামছে? 3, 4, 5, 6 থেকে 2 নামছে। তাহলে আমি বলতে পারি কোন কত নম্বর কক্ষ থেকে কত নম্বর কক্ষ? এল কক্ষে নামছে। কোথা থেকে নামছে? MNOP, পি থেকে নামছে। তাহলে পি থেকে যদি এল এ নামে তাহলে তুমি সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কি পাবে, তরঙ্গ সংখ্যাটা কি পাবে? এটা করে দেখো তো আমার সাথে মিলছে কিনা, দেখে নি একটু। তরঙ্গ সংখ্যাটা বের করে তাহলে সহজে বেরিয়ে যাবে। আর 1/2²/1/6²। তাহলে কত হচ্ছে নিউ বার? বার করে দেখাও সবাই, সবাই ক্যালকুলেট করে বলো। কি বললাম? ভ্যালুটা পাবে 2437, 2.67 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাও বার করে নেবে বাড়িতে। একদম লাস্ট আজকের টপিক শেষ হবে এখানে। সেটা হচ্ছে যদি ইলেকট্রন শক্তি বিকিরণ করে বর্ণালীতে সর্বাধিক রেখার সংখ্যা নির্ণয় করব। লিখবে ইলেকট্রন শক্তি বিকিরণে বর্ণালীর সর্বাধিক রেখার সংখ্যা। রেখার সংখ্যা মানে কি? এই যে 2 থেকে 1 আসছে বা 4 থেকে 2 আসছে, কতগুলো লাইন পাবে তুমি, সেই লাইনগুলো নির্ণয় করব আমি। ফর্মুলা শেখাচ্ছি দেখো। যদি N2 কক্ষ থেকে N1 কক্ষতে আসে তাহলে ফর্মুলা হচ্ছে N2 - N1 ব্র্যাকেটে N2 - N1 + 1 / 2, এটা ফর্মুলা। তাহলে এতগুলো রেখা পাবে, এতগুলি বা এতটি রেখা পাবে। যেমন উদাহরণ দিচ্ছি একটা, দেখো 1 নম্বর উদাহরণ। N2 = 2 থেকে N1 = 1 এ ইলেকট্রন স্থানান্তর হয়েছে। ইলেকট্রন স্থানান্তর ফলে শক্তি বিকিরণ হবে বর্ণালীতে সর্বাধিক রেখা। সর্বাধিক রেখা ফর্মুলাটা কি আছে? এই উপরের ফর্মুলায় 2 - 1 2 - 1 + 1 / 2 কত হচ্ছে? একটি 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 রেখা পাচ্ছ। তুমি দেখে নিতেও পারো, তুমি দেখে নিতেও পারো যে একটা রেখাই পাবে। তাকাও আমি দেখাচ্ছি যে তুমি একটা রেখাই পাবে।
এই যে আছে এখানে দেখে নাও, এই যে 2 আর কত ছিল 1, তাহলে 2 থেকে 1-এ তো একটাই নামবে, একটাই তো রেখা পাবে, তুমি আর বেশি রেখা পেতে পারো? একটাই তো পাবে। এবার যেমন আমি তোমাকে যদি বলি 4 থেকে 2-তে নেমেছে, 4 থেকে 2-তে, 4 থেকে 2-তে নেমেছে, তাহলে কটা রেখা পাবে বলো দেখি? n2 = 4 থেকে n1 = 2, কটা রেখা পাবে আগে ফর্মুলা দিয়ে বার করো। সর্বাধিক রেখা 4 - 2, 4 - 2 + 1 / 2, 3টে। দেখে নিচ্ছি তাহলে আমি, দেখে নাও। তাহলে n = 2, n = 3 আর n = 3, তাহলে এইখান থেকে একটা আসতে পারে 3 থেকে 2, সরি 3 থেকে 2, 4 থেকে 2-তে আসতে পারে, আবার 4 থেকে 3-তে আসতে পারে, তাই না? আর কি হতে পারে দেখো কিছু? 3 থেকে 2-তে আসতে পারে, 4 থেকে 2-তে আসতে পারে, 4 থেকে 3-এ আসতে পারে, তাহলে 3টে রেখাই পাচ্ছ দেখো। তাহলে যদি বলি n কক্ষ থেকে 1 নাম্বার কক্ষে আসবে, কতগুলো রেখা পেতে পারো? n2 মানে n আর n1 = 1, কতগুলো রেখা পাবে সর্বাধিক রেখার সংখ্যা? ফর্মুলা n - 1, n - 1 + 1 / 2, ফর্মুলা কি? n × n - 1 / 2, এটা ফর্মুলা। n × n - 1 / 2, এতগুলো রেখা তুমি পাবে। আচ্ছা, বাড়ির কাজ যেগুলো দিয়েছি মনে আছে সবারই? সেগুলো সেগুলো করবে, যদি কোনো কিছু আটকায় আমাকে জিজ্ঞাসা করবে। এখন পর্যন্ত যেটা পড়ালাম কোনো কোশ্চেন থাকলে করো।